হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ঢাকার সবচেয়ে নামকরা হোটেলগুলোর একটি রয়্যাল গ্র্যান্ড। প্রতিদিন সন্ধ্যার পর এখানে ভিড় জমে শহরের বড়লোক, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তারকাদের। ঝলমলে ঝাড়বাতি, সুসজ্জিত টেবিল, নরম সুরের লাইভ মিউজিক আর ওয়েটারদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে যেন ভিন্ন জগৎ। হোটেলের ভেতর আজও একই দৃশ্য। সাদা ইউনিফর্মে ট্রে হাতে ব্যস্ত রাহাত কারো কাছে কফি পৌঁছে দিচ্ছে, কারো গ্লাসে পানি ঢালছে, আবার কারোর অর্ডার নিচ্ছে। তার চেহারায় ভদ্রতা, চোখে মুখে শান্ত ভাব, কিন্তু অন্তরে একটা অদৃশ্য বোঝা যেন প্রতিদিন বহন করে। হঠাৎই দরজা দিয়ে ঢুকলো একজোড়া প্রেমিক প্রেমিকা। মেয়েটি রূপে গুণে দারুণ, দামি শাড়ি, হাতে ব্র্যান্ডেড পার্স। ছেলেটি স্যুট পরা, গলায় টাই, চলনে বলনে বোঝা যায় বেশ ক্ষমতাশালী। মেয়েটি চোখ ঘুরিয়ে চারপাশে তাকাতেই আচমকা তার দৃষ্টি থেমে গেল ট্রেতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা রাহাতের দিকে। মেয়েটির চোখ বিস্ফোরিত, ঠোঁটে অবাক হাসি। সে ফিসফিস করে বলল, না, এটা কি সত্যি রাহাত? যে কি না বলতো একদিন সে অনেক বড়লোক হবে, আর আজকে না সে একজন ওয়েটার। রাহাত একটু থমকালো, তারপর বিনয়ের সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ, আমি। মেয়েটির নাম সুমি। 5 বছর আগে রাহাতের জীবনের সবচেয়ে বড় আঘাত দিয়েছিল সে। 5 বছর আগে সেই সময়টা রাহাতের জীবনের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে অন্ধকার সময় ছিল। তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনের ছাত্র। সদ্য যৌবনের আলো, অগাধ স্বপ্ন আর সীমাহীন সম্ভাবনা নিয়ে সে দিন কাটাতো। তার স্বপ্ন ছিল একদিন দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়ার, নিজের প্রতিষ্ঠান গড়ে তোলা, এমন একটি সাম্রাজ্য যেখানে শুধু অর্থ নয়, মানুষের বিশ্বাস আর সম্মান হবে সবচেয়ে বড় সম্পদ। তার ক্লাসমেটদের মধ্যে সুমি ছিল এক অনন্য উপস্থিতি। উজ্জ্বল মুখ, তীক্ষ্ণ বুদ্ধি, আত্মবিশ্বাসে ভরপুর আচরণ, সব মিলিয়ে সে সবাইকে আকৃষ্ট করত। সুমির চোখে ছিল আকাঙ্ক্ষা, জীবনকে নিজের মতো করে সাজানোর অদম্য ইচ্ছে। রাহাতের সঙ্গে প্রথম পরিচয় হয় লাইব্রেরির পড়ার টেবিলে। সেই পরিচয় দ্রুত বন্ধুত্বের রূপ নেয়। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে তারা আলোচনা করত ভবিষ্যৎ নিয়ে, পড়াশোনা নিয়ে, সিনেমা আর গান নিয়ে। একদিন ক্যাম্পাসের বটতলায় বসে সুমি রাহাতকে বলেছিল, রাহাত, তুমি সবসময় এত সিরিয়াস কেন? জীবন তো উপভোগ করার জন্য, শুধু ব্যবসার কথা ভাবলে চলে? আমি জানি জীবন উপভোগের জন্য, কিন্তু একটা স্থির ভিত্তি না থাকলে তো উপভোগও টেকসই হয় না। আমি চাই একদিন আমাদের মতো ছেলেরা নিজেদের যোগ্যতা দিয়ে জীবন গড়ে তুলুক। তুমি সত্যি অন্যরকম। তোমার কথা শুনলে মনে হয় স্বপ্ন দেখতে ভয় পেতে নেই। এই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। রাহাত বুঝতে পারত সুমির আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই তাকে আলাদা করে তুলেছে। তার হাসি রাহাতের দিনকে আলোকিত করত। সুমি যখন তার পাশে বসে পড়ত, রাহাতের মনে অদ্ভুত শান্তি আসত। ধীরে ধীরে তারা একে অপরের জীবনের অংশ হয়ে ওঠে। সুমি তার পরিবার, আর্থিক সুবিধা এবং বিলাসী জীবন নিয়ে আলোচনা করত। অন্যদিকে রাহাত তার সংগ্রামের গল্প শোনাতো। সে বলতো, আমরা যারা মাঝারি বা নিম্নবিত্ত পরিবার থেকে এসেছি তাদের কাছে স্বপ্ন দেখাই সবচেয়ে বড় কাজ। তবে সুমির ভেতরে একটা দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। সে রাহাতকে ভালোবাসলেও জানতো শুধুমাত্র ভালোবাসা দিয়ে জীবন কাটানো কঠিন। পরিবারের চাপ, সমাজের প্রত্যাশা, অর্থের নিরাপত্তার অভাব, সব মিলিয়ে সে দ্বিধায় পড়ে। তার বাবা বলতেন মেয়েদের নিরাপত্তা দরকার, শুধুমাত্র আদর্শ দিয়ে সংসার চলে না। সুমির মন একদিকে রাহাতের প্রতি আকর্ষণে টানত, অন্যদিকে তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে ভরপুর করত। সে ভাবত, আমি কি শুধু অনুভূতির ওপর নির্ভর করে জীবন কাটাবো? আমি কি একদিন অনিশ্চয়তায় ডুবে যাব? এক সন্ধ্যায় তারা ক্যাম্পাসের লেকের ধারে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছিল,
আকাশে কমলা আলো। সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, রাহাত, তুমি কি কখনো ভাবো যে শুধু আদর্শ দিয়ে জীবন গড়া যায় না? বাস্তব অনেক কঠিন। বাস্তবতা যতই কঠিনই হোক, যদি মন শক্ত থাকে আমরা পারবো। আমি প্রতিদিন নিজের জন্য পরিকল্পনা করছি। আমি চাই একদিন সব ঠিক হবে, শুধু বিশ্বাস রাখো। আমি জানি তুমি ভালো, কিন্তু শুধু ভালো হলেই হয় না। আমি চাই স্থায়িত্ব। আমি চাই একটা নিরাপদ জীবন। আমি চাই স্বস্তি। আমি চাই নিজের পরিবারকে গর্বিত করতে। রাহাত তার চোখের দিকে তাকিয়ে বলেছিল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সময় চাই, আমি একদিন সব দিতে পারবো তোমাকে। সুমি নীরবে মাথা নাড়লেও তার চোখে অনিশ্চয়তার ছায়া স্পষ্ট ছিল। এরপর কয়েক মাস কেটে যায়। রাহাত পড়াশোনায় আরো মন দেয়, পার্ট টাইম কাজ শুরু করে, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে। কিন্তু সুমির মন ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। তার কাছে এক ধনী পরিবারের ছেলের আগমন যেন আলো দেখায়। গাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ সবকিছু নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করে। একদিন সে রাহাতকে জানিয়ে দেয়, আমি দুঃখিত রাহাত, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি অন্য পথে যাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি চাই নিজের ভবিষ্যৎ গড়তে। রাহাত প্রথমে নির্বাক হয়ে যায়, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যায়। তবুও সে শান্তভাবে উত্তর দেয়, তুমি সুখী থেকো, আমি চাই তুমি নিজের মতো জীবন করো। সুমির চোখে জল চলে আসে। সে ফিসফিস করে বলে, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি আর পারছি না। আমাকে ক্ষমা করো। এরপর সে চলে যায়। একদিন খবর আসে সে ধনী ছেলেকে বিয়ে করেছে। রাহাত নীরব চোখে সব শোনে, বুকের ব্যথা চেপে রাখে। সে কারোর সামনে কান্না দেখায় না, শুধু নিজের ডায়েরির পাতায় লিখে রাখে। আজ আমি বুঝলাম, শুধু ভালোবাসা নয়, জীবন করতে লাগে সাহস, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস। আমি থামবো না, আমি একদিন প্রমাণ করব আমিও পারি। এই আঘাতই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, একদিন সে নিজের দক্ষতা, পরিশ্রম আর সততার জোরে জীবন গড়ে তুলবে। অতীতের ব্যথা তাকে ভেঙে দিতে পারেনি, বরং আরো শক্ত করে তুলেছে। এরপর শুরু হয় তার সংগ্রামের অধ্যায়, যেখানে চোখের জল শুকিয়ে শক্তিতে পরিণত হয়। অতীতের বিশ্বাসঘাতকতা তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়, যে আগুন তাকে এগিয়ে নিয়ে যায় সফলতার দিকে। আজ এত বছর পর দেখা হলো ঠিক এই জায়গায়, যেখানে রাহাত দাঁড়িয়ে আছে একজন সাধারণ ওয়েটার সেজে। সুমি মুচকি হেসে ছেলেটির হাত ধরে বলল, আরিফ, তুমি জানো এই লোকটা কে? একসময় আমার প্রেমিক ছিল, আজ দেখো ওয়েটার হয়েছে। আরিফ হোটেলের ম্যানেজার, যে সুমিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সে অবজ্ঞা ভরে রাহাতকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তোমার মতো মেয়ের যদি এক্স এরকম হয়, তাহলে তো তোমার ভাগ্য খুব খারাপ ছিল। ভাগ্যিস তুমি ওর সাথে ছিলে না, না হলে তোমাকে এরকমই ওয়েটারের কাজ করতে হতো। সুমি হো হো করে হেসে উঠল। ভাগ্য না, আমার ভাগ্য ভালো। দেখো আজ আমি কিভাবে দাঁড়িয়ে আছি। আর সে খুব তো বড় গলায় বলেছিল তোমাকে ছেড়ে নাকি আমি বড় ভুল করেছি। তুমি নাকি একদিন অনেক বড়লোক হবে, যাকে দেখলে কিনা আমি আফসোস করব। সত্যি আমি তোমাকে দেখে আফসোস করছি, তবে বলুক হিসেবে না। তোমার মতো ওয়েটারকে দেখে আফসোস করছি। ভাগ্যি সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম। রাহাত ট্রে শক্ত করে ধরে রেখেছে, চোখে জল আসলেও মুখে এক বিন্দু অভিব্যক্তি নেই। শুধু শান্তভাবে বলল, তুমি সুখে থাকো সুমি। যখন তুমি আমার সাথে থাকতে, তখন আমি চাইতাম তুমি সুখে থাকো। যখন ছেড়ে দিয়েছিলে, তখন আমি বলেছিলাম তুমি সুখেই থাকো। সুমি ব্যঙ্গ করে বলল, তুমি নাকি একদিন বড় কিছু করবে, তাই না? বড় ব্যবসায়ী হবে। এখন দেখো ট্রে হাতে ঘুরছো, কি আশ্চর্য! তোমার মতো ছেলেরা শুধু জন্মায় সাফ করার জন্য। বড় স্বপ্ন দেখা মানেই হাস্যকর। সুমি আর আরিফকে বসার জায়গা দেখিয়ে আবার কাজে মন দিল রাহাত। কিন্তু মনে মনে একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, মানুষের চোখে আমি ছোট হতে পারি, কিন্তু আমি জানি আমি কে। এমন সময় রাহাত আবার তাদের টেবিলে গেল। স্যার, আর কিছু লাগবে? সুমি ট্রের দিকে তাকিয়ে হেসে বলল,
আরে শোনো আরিফ, ওর হাত কাঁপছে দেখছো? 5 বছর আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল একদিন গাড়ি বাড়ি হবে তার, আর আজ দেখো পানি সার্ভ করছে। এই ধরনের ছেলেরা শুধু প্রেম করে সময় কাটায়, আসলে এদের কোনো ভবিষ্যৎ নেই। তুমি ভাগ্যবান যে ওকে ছেড়ে এসেছ। সুমি তখন আরেক ধাপ এগিয়ে গেল। সে চারপাশে কয়েকজন বন্ধুকে ডেকে বলল, শোনো সবাই, তোমাদের একটা মজার গল্প বলি। এই যে আমাদের ওয়েটার ভাই একসময় আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। কল্পনা করতে পারো, একজন ওয়েটার আমায় বিয়ে করতে চাচ্ছিল। সবাই হো হো করে হেসে উঠল। কারো মুখে ব্যঙ্গ, কারো চোখে তাচ্ছিল্য। রাহাত স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভেতর আগুন জ্বললেও মুখে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু ঠান্ডা গলায় বলল, মানুষের জীবন সবসময় একরকম থাকে না, সময় বদলালে অবস্থাও বদলায়। সময় বদলাবে, তুমি ওয়েটার থেকে প্রেসিডেন্ট হবে বুঝি? চারপাশ আবার হাসিতে ভরে গেল। রাহাত চুপচাপ মাথা নিচু করে চলে গেল, কিন্তু তার মনে প্রতিজ্ঞা জাগলো, তুমি যাকে আজ অপমান করলে একদিন সেই নামটাই সবার মাথার উপরে উঠবে, আর তখন তোমরা তাকিয়ে থাকবে অবিশ্বাসে, অনুশোচনায়। সুমি রাহাতকে নানা রকম অপমান করে সেখান থেকে চলে যায়। রাত তখন 8:30। রয়্যাল গ্র্যান্ড হোটেলের ঝলমলে লবিতে ঢুকলো আরেকটি অভিজাত পরিবারের মেয়ে মেহরিন। বয়স মাত্র 23, কিন্তু কণ্ঠে দৃঢ়তা আর চোখে আত্মবিশ্বাস। কালো গাউনে সেজেছে, মুখে হালকা মেকআপ, হাতে দামি ক্লাচ ব্যাগ। হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় মেয়েটি পরিবারের আদরের হলেও নিজের সিদ্ধান্ত নিতে নিজে জানে। তবু আজ তার মনে অস্বস্তি, কারণ আজকের এই ডেট তার নিজের ইচ্ছায় নয়, পুরোপুরি পরিবারের চাপের কারণে। মেহরিন মনে মনে বলল, বাবা মা ভাবে ব্যবসা চালাতে হলে আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, অথচ আমি তো নিজেই সামলাতে চাই সব কিছু। মেহরিন না চাইতেও তার বাবা মায়ের চাপে সে সেই ছেলের সাথে দেখা করতে আসে। সে আগেই খোঁজ নিয়েছে যে ছেলেটা খুব একটা ভালো না, তবুও সে এসেছে তার সাথে দেখা করতে। অনেকক্ষণ থাকার পরও ছেলেটা আসছে না। মেহরিন ফোন বের করে ছেলেটিকে ফোন করলো। রিংটনের আওয়াজ পাওয়া গেল রেস্তোরাঁর এক কোণে। রেস্তোরাঁর এক কোণে বসেছিল আরাফাত নামের ছেলেটি। ডিজাইনার স্যুট পরে আছে, চোখে দামি সানগ্লাস। টেবিলে কোল্ড ড্রিঙ্কের বদলে একটা বিয়ারের বোতল, চুলে অতিরিক্ত জেল, মুখে এক ধরনের অহংকার ঝুলছে। মেহরিন এগিয়ে যেতেই আরাফাত দাঁড়িয়ে পড়ল। হাই, তুমি মেহরিন তাই না? আমি আরাফাত। হ্যাঁ, বাবা মা তো অনেকদিন ধরেই বলছিল তোমার সাথে দেখা করতে। আরাফাত বসতেই সাথে সাথে ওয়েটারকে ডেকে অর্ডার দিল। একটা হুইস্কি দাও, আর ম্যাডামের জন্য তুমি কি খাবে? তোমার কি হুইস্কি চলবে নাকি অন্য কিছু? যদি তুমি হুইস্কি খাও তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ এখন ডিজিটাল যুগ চলতেছে, মেয়েরা ছেলেদের মতোই চলতেছে। মেহরিন আরাফাতের কথা শুনে অবাক হয়ে গেল, কারণ সে অন্য সব মেয়েদের মতো না। তবুও কপালে ভাঁজ ফেলে বলল, না, আমি শুধু একটা কফি নেব। ও, তুমি তো অনেক সিরিয়াস টাইপ মনে হচ্ছে। আরে লাইফটা একটু উপভোগ করতে হয়, খাও দাও, পার্টি করো, মজা করো। আমি প্রতিদিন রাতেই বন্ধুদের নিয়ে নাইট ক্লাবে যাই। আমার আবার তোমার মতো থাকতে বোরিং লাগে। প্রতিদিন? তুমি তাহলে কাজ কবে করো? আরাফাত হেসে গ্লাস ঠোঁটে নিল, সাথে একটা সিগারেট জ্বালালো। সিগারেটের ধোঁয়া মেহরিনের মুখের ওপর ছুঁড়ল। কাজের জন্য তো বাবা আছেন, আমি তো শুধু উত্তরাধিকারী। আরে বাবা, টাকা সম্পদ সব রেডি আছে, কাজ করে কি হবে? এখন আমার সময়টা এনজয় করার। মেহরিনের বুকের ভেতর ধাক্কা লাগলো। এমন ছেলে আমার জন্য ঠিক করেছে পরিবার, যার কাছে জীবনের কোনো লক্ষ্যই নেই, যে মেয়েদের সম্মান করতে জানে না, যে নাইট ক্লাবে পড়ে থাকে। সেই ছেলেকে কিনা আমার পরিবার পছন্দ করলো। আমি কি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি? আরাফাত এবার মেহরিনের দিকে ঝুঁকে বলল, তুমি দেখতে একেবারে কিউট। আমি তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যেতে চাই। শোনো, আমি তো এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, নতুন মেয়ে, নতুন মজা চাই। মেহরিন হতভম্ব হয়ে তাকালো। তুমি কি বলতে চাও? আমি কোনো মজা করার জিনিস নই। আরাফাত হাসতে হাসতে সিগারেট ধরালো। আরে রিল্যাক্স, এত সিরিয়াস হও কেন?
তুমি আমাকে বিয়ে করলে তোমার জন্য পুরো ঢাকাই খোলা থাকবে, যা চাইবে তাই হবে। মেহেরিনের রক্ত গরম হয়ে উঠল। সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। একটা কথা মনে রেখো, আমি ব্যবসা সামলাতে চাই, জীবনকে গড়তে চাই। তোমার মতো দায়িত্বহীন নেশাগ্রস্ত ছেলেকে আমি স্বামী বানাতে পারবো না। যে ছেলে মেয়েদেরকে খেলনা মনে করে, যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না, সে আর যাই হোক কারো স্বামী হতে পারে না। কথাটা একটু জোরে চিৎকার করে বলল। হোটেলের ভেতর মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। কিছু অতিথি অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আবার চুপি চুপি হাসছে। আরাফাত রাগে টেবিলে হাত চাপড়ে বলল, তুমি আমাকে প্রত্যাখ্যান করার সাহস দেখালে? আমাকে খারাপ বলতেছ? আমি আরাফাত। আমি চাইলে এক ফোনে তোমার পরিবারকে নষ্ট করে দিতে পারবো। তোমার কোম্পানিকে আমি দেউলিয়া করে দিতে পারি। সেটা কি তুমি জানো? তোমাকে আমার ভালো লেগেছে বলেই আমি তোমার জন্য টাইম ওয়েস্ট করতেছি, নয়তো আমার মতো ছেলে এখানে পড়ে থাকার মতো ছেলে নয়। মেহেরিন বিন্দু মাত্র ভয় পেল না, শান্ত গলায় বলল, ক্ষমতা দিয়ে মানুষ কেনা যায়, সম্মান নয়। তুমি আমার জীবনে কখনো জায়গা পাবে না। আমি কেন, তোমার মতো ছেলেকে কোনো ভদ্র মেয়ে কোনোদিনই পছন্দ করবে না। আমিও তোমার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এই কথা বলে সে চেয়ারে বসে মাথায় হাত দিল। তার চোখ ভিজে উঠছিল, কারণ সে জানে এখন পরিবার তাকে আরো চাপ দেবে, ব্যবসার দায়িত্ব তার কাঁধে আরো ভারী হবে। সেই মুহূর্তে হোটেলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল রাহাত। সে ধীরে ধীরে মেহরিনের টেবিলে গেল, হাতে এক গ্লাস পানি। শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম একটু পানি খান। আর আপনার কি অন্য কিছু লাগবে? মেহেরিন মাথা তুলে তাকালো। তার চোখে ক্লান্তি, হতাশা, কিন্তু একই সাথে আশ্চর্যের এক ঝিলিক। কারণ এই সাধারণ ওয়েটারের চোখের ভেতর সে একরকম দৃঢ়তা দেখতে পাচ্ছিল। হোটেলের ঝলমলে আলোয় বসে আছে মেহেরিন, চোখে মুখে ক্লান্তি, হাত কপালে ঠেকানো, ঠোঁটে দীর্ঘশ্বাস। সে জানে পরিবার তাকে আরো চাপে ফেলবে। এখনই বিয়ে করো, ব্যবসার দায়িত্ব সামলাতে একজন স্বামী দরকার, এই কথা বারবার শুনতে হবে। তার সামনে রাখা পানির গ্লাসটা আলতো করে সরিয়ে দিল রাহাত। শান্ত গলায় বলল, আপনার কিছু হবে না ম্যাডাম। আপনি শক্ত একজন মেয়ে, যে ছেলে মেয়েদেরকে সম্মান করে না তাকে প্রত্যাখ্যান করাই শ্রেয়। মেহেরিন তাকালো রাহাতের চোখে। অদ্ভুত এক শান্তি আছে সেই চোখে, যেন এক অচেনা মানুষ হঠাৎ তার পাশে দাঁড়িয়েছে অন্ধকার মুহূর্তে। তুমি কে? সে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো। রাহাত মুচকি হাসলো, তার হাসির মধ্যে যেন রহস্য লুকিয়ে আছে। আমি এখানে শুধু একজন ওয়েটার। মেহেরিন ঠোঁট কামড়ে মাথা নাড়ল, তারপর রাহাতকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো। না, তুমি শুধু ওয়েটার নও। আমি বুঝতে পারছি তোমার চোখে এক ধরনের দৃঢ়তা আছে, যেটা আমার চারপাশের অনেক তথাকথিত বড় লোকদের চোখে দেখিনি। রাহাত চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহেরিন হঠাৎ বলল, আমার পরিবার ব্যবসার বড় চাপ আমার ওপর চাপিয়ে দিয়েছে। তারা বলছে আমি একা মেয়ে, স্বামী ছাড়া ব্যবসা সামলানো অসম্ভব। আর যে ছেলেটিকে দেখলাম, ওকে বিয়ে করতে তারা চাইছিল, কিন্তু আমি পারতাম না। ওর মতো মানুষকে আমি স্বামী মানতে পারি না। তার গলায় কাঁপন। সে নিচু গলায় যোগ করলো, আমার একটা সমাধান দরকার, একটা অস্থায়ী সমাধান। রাহাত ভ্রু কুঁচকালো। কেমন সমাধান? মেহেরিন গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি আমার স্বামী সেজে থাকতে পারবে? কেবল কিছুদিনের জন্য। তোমাকে আমি দ্বিগুণ পারিশ্রমিক দেব। আমারও পরিবারের চাপ কমবে, আমিও ব্যবসার দায়িত্ব সামলাতে পারবো। তখন তুমি চাইলে চলে আসতে পারো। রাহাত যেন হকচকিয়ে গেল। আমি তো একজন ওয়েটার। তোমার পরিবার কি মানবে? মেহেরিন হালকা হাসলো। হয়তো মানবে না, কিন্তু আমি জানি তুমি আমার চোখে মিথ্যে মানুষ নও। আমি চাই অন্তত একজন সৎ মানুষ পাশে থাকুক, যাকে আমি বিশ্বাস করতে পারি। হতে পারে সেটা চুক্তিবদ্ধর মধ্যে, তবুও তো আমি আমার পরিবারকে বোঝাতে পারবো যে আমি একজনকে বিয়ে করেছি, যাতে তারা আমাকে আর চাপ দিতে না পারে।
রাহাত দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার বুকের ভেতরে এক অদ্ভুত টান অনুভূত হচ্ছিল। সে জানে এই প্রস্তাব মানে ঝামেলা, অপমান, কষ্ট সবকিছু আসবে। তবু তার ভেতরের একটা কণ্ঠ বলল, হয়তো এটাই আমার পথ, সত্যিকারের মানুষকে চিনিয়ে দেওয়ার পথ। রাহাত ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমি রাজি। মেহেরিনের চোখে স্বস্তির ছায়া নেমে এলো। সে ফিসফিস করে বলল, ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না তুমি আমার জন্য কি করছো। রাহাত মৃদু হাসল। একদিন তুমি বুঝবে। এরপর মেহেরিনের সাথে রাহাত চলে গেল বিয়ের রেজিস্ট্রি করতে। বিয়ে সম্পন্ন হলে মেহেরিনের বাড়ির দিকে চলল। মেহেরিনের বাড়ি ঢাকার অভিজাত ধানমন্ডি এলাকায়। বিশাল দোতলা বাড়ি, গেটে পাহারাদার, উঠোনে ঝকঝকে গাড়ির সারি। ভিতরে ঢুকতেই ঝলমলে ঝাড়বাতি আর দামি আসবাবপত্রের দাপট চোখে পড়ল রাহাতের। কিন্তু তার পোশাক ছিল একেবারেই সাধারণ, সাদা শার্ট, কালো প্যান্ট, কোনো দামি ব্র্যান্ডের ছোঁয়া নেই। মেহেরিন পাশে হাঁটছিল আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ড্রয়িং রুমে ঢুকতেই পরিবারের সবাই একে একে তাকালো তাদের দিকে। মেহেরিনের বাবা মা, বড় ভাই বউ, এমনকি এক কাজিনও সেখানে বসেছিল। মেহেরিনের মা ভ্রু কুঁচকে বললেন, এটা কে? আমরা তোমাকে একজনের কাছে পাঠালাম, তাকে না নিয়ে এসে তুমি কাকে নিয়ে আসলে? এটা একে তো দেখে মনে হচ্ছে কোনো ভিখারি। মেহেরিন শান্ত গলায় উত্তর দিল, এটাই রাহাত, যাকে আমি বেছে নিয়েছি, যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিয়ে করেছি। কথাটা শোনার সাথে সাথেই ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার বড় ভাই হেসে ফেলল ব্যঙ্গস্বরে। তুমি মজা করছো তাই তো? এই সাধারণ পোশাকের ছেলেটা তোমার পছন্দ, তোমার স্বামী? মেহেরিনের বাবা গম্ভীর গলায় বললেন, তুমি আমাদের লজ্জায় ফেলছো মেরিন। এত বড় ব্যবসা সামালবে একজন ওয়েটার? রাহাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক কাজিন কটাক্ষ করে বলল, তুমি কি জানো আমাদের পরিবারের স্ট্যাটাস কি? এখানে আসতে হলে অন্তত একটা স্যুট, টাই বা দামি ঘড়ি দরকার। আর তুমি এসেছো ঠিক যে কোনো হোটেলের সার্ভিস বয়ের মতো। মেহেরিন এবার রেগে উঠল। ড্রেস দেখে কি মানুষের চরিত্র মাপা যায়? আমার কাছে রাহাতের ভদ্রতা, সভ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মা ঝাঁঝিয়ে উঠলেন, তুমি চুপ করো। তুমি জানো না এই ছেলেরা আসলে কি চায়? ওরা শুধু আমাদের টাকার পেছনে ঘুরছে। তুমি বোকামি করছো। এই ভিখারি ছেলে তোমাকে ফাঁদে ফেলে তোমাকে বিয়ে করছে, যাতে তোমার সমস্ত সম্পত্তি সে ভোগ করতে পারে। মেহেরিন দৃঢ় কণ্ঠে বলল, না মা, আমি কাউকে টাকার জন্য বেছে নিইনি। আমি ওকে বেছে নিয়েছি কারণ আমি ওকে বিশ্বাস করতে পারি। মেহেরিনের বাবা এবার গর্জে উঠলেন, তুমি আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছো। এতগুলো প্রস্তাব ফিরিয়ে দিয়ে শেষমেশ একজন ওয়েটারকে নিয়ে এলে। তুমি কি ভেবেছো সমাজ কি বলবে? আমাদের সম্মান কোথায় থাকবে সেটা একবার ভেবে দেখেছো? তার বড় ভাই যোগ করল, আসলে মেরিন ছোট্টবেলা থেকেই জেদি। বাবা, ওকে একদম ছাড়ো না। যদি আজকে রাতে ওকে ওই ছেলেটার সাথে দূরে পাঠানো যায়, হয়তো লজ্জা বাঁচবে। মেহেরিন চোখের পানি নিয়ে চিৎকার করে উঠল, আমাকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দিন। আমি কারোর খেলনা নই। কিন্তু পরিবারের সবাই একসাথে হাসাহাসি আর গালাগালি করতে লাগলো। মেহেরিন বুঝলো শুধু রাহাত নয়, তাকেও তারা হেয় করছে। রাহাত এতক্ষণ একটাও কথা বলেনি। সে ধীরে ধীরে মাথা তুলে সবার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, শুধু গভীর দৃঢ়তা। সে মনে মনে বলল, যারা আজ আমাদের অপমান করছে তারা একদিন বুঝবে মানুষের আসল মর্যাদা কাপড়ে নয়, অন্তরে। মেহেরিন পাশে দাঁড়িয়ে হাত মুঠো করে ধরল রাহাতের। সে ফিসফিস করে বলল, আমি তোমার পাশে আছি। তারা আর কোনো কথা না বলে তাদের রুমে চলে গেল। বাকিরাও রাগ দেখিয়ে তাদের ঘরে চলে গেল। সন্ধ্যা নামতেই মেহরিনের বাড়ির ডাইনিং হলে জমকালো আয়োজন শুরু হলো। লম্বা টেবিলে সারি সারি খাবার সাজানো,
বিরিয়ানি, কাবাব, মাছ, স্যালাড, নানা রকম বিদেশি পদ। চাকর বাকরেরা একে একে প্লেট সাজিয়ে দিচ্ছিল। ডাইনিং হলে ঢুকতেই মেহরিন রাহাতকে পাশে নিয়ে দাঁড়ালো, কিন্তু টেবিলে বসতে যাবার আগেই বড় ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, এই ছেলেটি টেবিলে বসে নাকি সার্ভিস করবে? সবাই হো হো করে হেসে উঠল। রাহাত চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহরিন দৃঢ় কণ্ঠে বলল, ও আমার স্বামী, ও টেবিলে বসবে। কিন্তু তার মা গলায় তাচ্ছিল্য মিশিয়ে বললেন, অতিথি, একজন ওয়েটার অতিথি হতে পারে। এই টেবিলে আমাদের পরিবার, ব্যবসায়িক পার্টনাররা বসে, ওর জায়গা এখানে নয়। তার বড় ভাই চাকরকে ইশারা করে বলল, ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলো, দরকার হলে পানির ঢালুক। রাহাত ঠান্ডা গলায় বলল, কোনো সমস্যা নেই, আমি দাঁড়াতেই পারি। মেহরিন রেগে উঠল। সে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, এভাবে কাউকে ছোট করে কথা বলা যায় না। রাহাত আমার সঙ্গে এসেছে, আমি চাইলে ও আমার পাশে বসবে। তার বাবা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। তুমি চুপ করো মেরিন, আমাদের পরিবারের সম্মান আমরা জানি। তুমি এক ওয়েটারের জন্য চিৎকার করবে? মেহরিন গলা উঁচু করে বলল, ওয়েটার হলেও মানুষ, আমি ওর সম্মানকে অবহেলা হতে দেব না। তার বড় ভাই হেসে কটাক্ষ করল, সম্মান? একটা সার্ভিস বয়ের সম্মান? মেরিন, তুমি কি পাগল হয়ে গেছো? মেহরিনের চোখে পানি এসে গেল, কিন্তু সে গলা শক্ত করে বলল, না, আমি পাগল নই। আমি বুঝতে পারছি এখানে টাকার অহংকার ছাড়া কিছুই নেই। সব অপমানের মাঝেও রাহাত একটিও কথা বলল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার মুখ শান্ত, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছিল। মনে মনে সে বলল, আজ আমাকে ওরা দাঁড় করিয়ে রেখেছে, অপমান করছে, কিন্তু একদিন এই টেবিলেই আমাকে বসানোর জন্য এরা ভিক্ষা করবে। ডিনার শেষ হওয়ার আগেই মেহরিন কাঁদতে কাঁদতে চেয়ার ছেড়ে উঠে গেল। রাহাত নিঃশব্দে তার পেছন পেছন হাঁটলো। সকালবেলা মেহরিন তার নিজের ফ্যাশন হাউস অফিসে বসেছিল। চারপাশে কর্মচারীরা ব্যস্তভাবে কাজ করছে। কেউ নতুন ডিজাইন আঁকছে, কেউ আবার ক্লায়েন্ট সামলাচ্ছে। অফিসের পরিবেশ সবসময় গম্ভীর হলেও সেদিন যেন অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছিল। দুপুর নাগাদ রাহাত অফিসে ঢুকলো। সাদা শার্ট, সাদামাটা প্যান্ট, কোনো আড়ম্বর নেই। সে মূলত মেহরিনের সাথে দুপুরে খাওয়ার জন্য দেখা করতে এসেছিল। রিসেপশনে বসা মেয়েরা ফিসফিস করে একে অপরকে বলল, এই ছেলে তো মেহরিন ম্যাডামের সাথে প্রায়ই আসে, কে জানে আসলে কি, হয়তো শুধু কোনো পরিচিত মানুষ। রাহাত কাউকে পাত্তা না দিয়ে সোজা এগিয়ে গেল। তখনই অফিসের এক পাশ থেকে বেরিয়ে এলো সুমি, রাহাতের সেই এক্স গার্লফ্রেন্ড। 5 বছর আগে টাকার লোভে রাহাতকে ছেড়ে দিয়েছিল সে। এখন এই অফিসেই সিনিয়র ডিজাইনার হিসেবে কাজ করে। সুমি চোখ কুঁচকে তাকালো। তার ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু সেটা ছিল বিষ মাখা হাসি। আরে এ কি সত্যি রাহাত, তুমি এখানে কি করছো? ওয়েটারের চাকরি থেকে পদোন্নতি পেয়ে এখন অফিস বয় নাকি? চারপাশের কর্মচারীরা হেসে ফেললো। কারো কারো চোখে অবাক দৃষ্টি। কেউ বুঝতেই পারছিল না আসলে কি ঘটছে। রাহাত শান্ত গলায় বলল, আমি মেহরিনের সঙ্গে দেখা করতে এসেছি। সুমি বিদ্রুপ করে হেসে উঠল। তুমি মেহরিন ম্যাডামের সঙ্গে দেখা করবে? তোমার মতো ছেলেরা বড় লোকদের কাছে শুধু পা মুছবার কাপড়। আজকে হয়তো তোমাকে সে দয়া করে ঢুকতে দিয়েছে, কিন্তু কালই হয়তো বের করে দেবে। সুমি থেমে থাকলো না, সে আরো জোরে বলল, তুমি কি জানো এই অফিসে আমি কাজ করি? আমার অধীনে যারা কাজ করে তারা সবাই তোমার চেয়ে অনেক সম্মানিত। তুমি তো শুধু চাকর, একজন হোটেল বয় হিসেবে কিছুই নও। চারপাশে শোরগোল শুরু হলো। মেয়েরা ফিস করে কথা বলতে লাগলো। কারো কারো চোখে আবার মেহরিনের প্রতি কৌতূহল। এই লোকটা আসলে কে? রাহাত মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে শান্তির আড়ালে জ্বলছিল এক অদৃশ্য আগুন।
ঠিক তখনই মেহরিন ভেতর থেকে বেরিয়ে এলো, তার মুখে দৃঢ়তা, চোখে ঝড়। সে সুমির দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো সুমি? সুমি যেন আরো সাহস পেল। মেহরিন ম্যাডাম, আমি আপনাকে সতর্ক করছি, এই লোকটা আপনার আশেপাশে আসার মতো কেউ না। এ শুধু এক ওয়েটার। আমি চিনি ওকে। 5 বছর আগে ও আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু ওর পকেটে ভাত খাওয়ার টাকাও ছিল না। আমি বাঁচলাম যে ওর মতো গরিব লোকের সাথে জড়াইনি। অফিস নিস্তব্ধ হয়ে গেল, সবাই তাকিয়ে আছে কি হবে এখন। মেহরিন ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে গেল, তারপর এক হাতে রাহাতের হাত ধরে সবার সামনে গলা উঁচু করে বলল, তুমি ভুল করছো সুমি, এই মানুষটিকে তুমি ছোট করছো। শোনো, সে শুধু আমার অতিথি নয়, সে আমার স্বামী। অফিসে বোমা ফাটার মতো বিস্ফোরণ হলো, সবাই একে অপরের দিকে তাকিয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না। সুমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো ভাবতেই পারেনি মেহরিন এভাবে সবার সামনে ঘোষণা করবে। অফিসে তখন নিস্তব্ধতা। মেহরিন গলায় দৃঢ়তা নিয়ে সবার সামনে বলল, হ্যাঁ, ঠিকই শুনেছ, রাহাত আমার স্বামী। আজকে থেকে আর কেউ ওকে ছোট করে কথা বলবে না। সব কর্মচারীরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। কেউ কল্পনাও করেনি এই সাদামাটা পোশাক পরা ছেলেটি আসলে মেহরিনের স্বামী। সুমি মুখ হাঁ করে দাঁড়িয়ে রইল, তার ঠোঁট কাঁপছিল। কি বললে তুমি? ও তোমার স্বামী? মেহরিন ঠান্ডা গলায় উত্তর দিল, হ্যাঁ, যাকে তুমি চাকর বলছো, অপমান করছো, সেই মানুষটাই আমার জীবনের সঙ্গী। সুমি ব্যঙ্গ করে হেসে উঠল। তাহলে তুমি বুঝি একজন ওয়েটারকে বিয়ে করেছো? তোমার মতো বড়লোকের মেয়ে এভাবে নিজের সম্মান মাটিতে মিশিয়েছো? মেহরিন হঠাৎ টেবিলে হাত মেরে দাঁড়িয়ে গেল, কণ্ঠে বজ্রপাতের মতো গর্জন। থামো সুমি, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে এখানে সম্মান দিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি আমার স্বামীকে অপমান করার সাহস দেখালে। এই মুহূর্ত থেকে তুমি আর এই অফিসে কাজ করবে না। তুমি চাকুরি থেকে বরখাস্ত। সবার চোখ বিস্ফোরিত হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেল। মেয়েরা ফিসফিস করে বলছিল, ম্যাডাম কতটা শক্ত মনের মানুষ, স্বামীর জন্য কত বড় সিদ্ধান্ত নিলেন, সম্মানটা ফিরিয়ে দিলেন। সুমি হকচকিয়ে গেল। সে কেঁদে ফেলার মতো গলায় বলল, মেহরিন, আমি আসলে। কিন্তু মেহরিন আর এক মুহূর্তও সুযোগ দিল না। সে কঠিন গলায় বলল, গার্ড, ওকে বের করে দাও। দুজন কর্মচারী এগিয়ে গিয়ে সুমিকে অফিস থেকে বের করে দিল। সুমির চোখে তখন অপমানের আগুন আর পরাজয়ের ছাপ। ঘর নিস্তব্ধ হলে মেহরিন রাহাতের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ ভিজে উঠেছিল, কিন্তু গলায় দৃঢ়তা। রাহাত, আমি কারোর কাছে তোমায় ছোট হতে দেব না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। রাহাতের চোখে অশ্রু জমে উঠল। সে মেহরিনের হাত দুটো ধরে নরম গলায় বলল, তুমি জানো না, আজকে তুমি আমার হৃদয়কে স্থান জয় করলে। আমি অপমান সহ্য করতে পারি, কিন্তু তোমার ভালোবাসা হারালে পারতাম না। মেহরিন হাসলো। তারপর দুজনের চোখে চোখ রেখে নিঃশব্দে এক প্রতিজ্ঞা তৈরি হলো। এখন থেকে তারা একে অপরের পাশে থাকবে, যাই ঘটুক না কেন। সন্ধেবেলা মেহরিন আর রাহাত মেহরিনের বাড়িতে পৌঁছালো। ঘরে তখন পুরো পরিবার বসে আছে। মেহরিনের বাবা, মা, বড় ভাই, খালা, ফুপু পর্যন্ত। মেহরিন জানতো আজকের আলাপ সহজ হবে না। সবাইয়ের চোখে ক্ষোভের আগুন। মেহরিনের বাবা সোজা গলায় বললেন, মেহরিন শোনো, আমরা খবর পেয়েছি তুমি একজন ওয়েটারকে বিয়ে করেছো, এটা কি সত্যি? মেহরিন বুক সোজা করে উত্তর দিল, হ্যাঁ সত্যি, আমি রাহাতকে বিয়ে করেছি। ঘর যেন কেঁপে উঠল। খালার কণ্ঠ কেঁপে গেল। তুমি কি পাগল হয়েছো? আমাদের পরিবারের মান সম্মান একেবারে শেষ করে দিলে। মেহরিনের বড় ভাই টেবিলে হাত মেরে দাঁড়ালো। সে রাহাতের দিকে তাকিয়ে চিৎকার করলো, তুমি কি ভেবেছো এভাবে আমাদের পরিবারে ঢুকে পড়লে আমরা মেনে নেব? তোমার মতো এক কাপুরুষ ওয়েটার এই বাড়ির জামাই হওয়ার যোগ্য নয়।
রাহাত শান্ত গলায় বলল, আমি কোনো অপমান করতে আসিনি, আমি শুধু মেহরিনের স্বামী আর তার পাশে আছি। কিন্তু মেহেরিনের মা ঠান্ডা ব্যঙ্গের হাসি হেসে বললেন, স্বামী? স্বামী বলে কি কোনো ভিখারিকে ঘরে তোলা যায়? মেহেরিন, তুমি কি জানো মানুষ কি বলবে? মেহেরিন প্রতিবাদ করে বলল, মানুষ কি বলবে সেটা আমি ভাবি না। আমি জানি আমি একজন মানুষকে ভালোবেসেছি, তার পেশাকে নয়। আর রাহাতকে ছোট করার কোনো অধিকার তোমাদের নেই। বড় ভাই আবার বিদ্রূপ করে বলল, তুমি যদি সত্যি এই ছোট লোকটাকে স্বামী মানতে চাও, তবে আজ থেকে তুমি আমাদের পরিবার থেকে আলাদা। আমরা কোনো দিন তোমাকে গ্রহণ করব না। রাহাত ঠান্ডা চোখে চারপাশের সবাইকে দেখল, তার ঠোঁটে হালকা হাসি খেলল। আমি জানি তোমরা আজ আমাকে ছোট করে দেখছো, কিন্তু একদিন বুঝবে মানুষকে পেশা দিয়ে বিচার করা যায় না। সবাই তার কথা শুনে আরো ক্ষিপ্ত হলো। বড় ভাই তাচ্ছিল্য করে বলল, কি বুঝবো আমরা? তুমি কি ভেবেছো তোমার মতো একজন গরিব লোকের থেকে আমাদের কিছু শেখার আছে? রাহাত আর কোনো উত্তর দিল না, শুধু মনে মনে ভাবল, সঠিক সময় এলে তোমরা আমার আসল পরিচয় নিজেরাই জানতে পারবে। সেদিন রাতেই মেহরিনের এক ঘনিষ্ঠ খালা গোপনে তার কানে ফিসফিস করে বললেন, মেহেরিন, আমি জানি তুমি যা করেছো সেটা ভেবে করেছো, কিন্তু তুমি কি জানো এই রাহাত ছেলেটা এত সাধারণ নয়। আমি শুধু শুনেছি সে আসলে দেশের বড় ব্যবসায়ী পরিবারের সঙ্গে যুক্ত। মেহরিন বিস্মিত হয়ে খালার দিকে তাকালো। আপু, কি বলছেন আপনি? খালা রহস্যময় হাসি দিলেন। আমি নিশ্চিত না, তবে সময় তোমাকে সত্যি দেখাবে। মেহরিন কিছুটা স্বস্তি পেলেও পরিবার তখনও তাকে আর রাহাতকে ত্যাগ করে বসে আছে। এখন তাদের লড়াই আরো কঠিন হতে চলেছে। পরিবারে একের পর এক ঝড় থামছে না। মেহরিন যতবার রাহাতকে পাশে বসাতে চায়, তার বাবা আর ভাই তাকে টেনে সরিয়ে দেয়। মেহরিনের মা প্রতিদিন একই কথা বলে, তুমি যদি সত্যি এই ওয়েটারকে স্বামী হিসেবে রাখো, তবে আমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। এক রাতে পুরো পরিবার একসাথে বসে রাহাতকে প্রকাশ্যে অপমান করলো। বড় ভাই টেবিলে আঙুল ঠুকে বলল, তোমার মতো গরিব লোকের স্বপ্ন দেখা উচিত নয়। তুমি মেরিনের কাছে আসছো কারণ তুমি জানো এখানে টাকা আছে, কিন্তু ভুলে যেও না আমরা তোমাকে এক মুহূর্তে ভেঙে ফেলতে পারি। রাহাত শুধু শান্ত গলায় বলল, আমি টাকা চাই না, আমি শুধু মেহরিনের ভালোবাসা চাই। এই উত্তর শুনে সবাই হো হো করে হাসলো। মেহরিন রাগে দাঁড়িয়ে বলল, তুমি যতই অপমান করো, আমি রাহাতকে ছাড়বো না। পরের দিন সকালে মেহরিন অফিসে পৌঁছে খবর পেল তার কোম্পানির প্রধান ইনভেস্টররা হঠাৎ সবাই মিটিং ডেকেছে। মিটিং রুমে ঢুকতেই একজন বিনিয়োগকারী কঠিন গলায় বলল, মেহরিন, দুঃখিত, কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট তুলে নিতে চাই। মেহরিন স্তম্ভিত। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আমরা তো ভালোই এগোচ্ছি। অন্য একজন মাথা নেড়ে বলল, আমাদের ওপর প্রচুর চাপ আসছে। যদি আমরা এখানে থাকি তবে অন্য বড় কোম্পানি আমাদের সাথে কাজ করবে না। আমরা ঝুঁকি নিতে চাই না। মেহরিন ভেঙে পড়ে বলল। কোনো কোম্পানি চাপ দিচ্ছে? তখনই একজন নিচু গলায় উত্তর দিল, দেশের শীর্ষ ব্যবসায়ী পরিবারের ছেলে আরাফাতের কোম্পানি। মেহরিন স্তব্ধ হয়ে গেল। আরাফাত সেই বিগড়ে যাওয়া ছেলেটি যাকে প্রথম ডেটে সে প্রত্যাখ্যান করেছিল, এখন সে প্রতিশোধ নিতে চাইছে। একজন ইনভেস্টর যোগ করলো, আমরা শুনেছি সে চায় তোমার কোম্পানি দেউলিয়া হোক। সে সবাইকে বলেছে তুমি একজন ওয়েটারকে বিয়ে করেছো, তাই তোমার কোম্পানির কোনো ভবিষ্যৎ নেই। এই কথা শুনে মেহরিনের শরীর কেঁপে উঠল। সে মাথা নিচু করে বসে রইল, চোখে অশ্রু জমে উঠল। আমি কি সত্যিই শুধু রাহাতকে বিয়ে করার কারণে সবকিছু হারাচ্ছি? ঠিক তখনই দরজা খুলে রাহাত ভেতরে ঢুকলো। তার মুখ শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনারা যদি বিনিয়োগ তুলে নেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু জেনে রাখুন
এই কোম্পানির ভিত্তি শুধু টাকার উপর নয়, এখানে আছে মেরিনের স্বপ্ন, তার পরিশ্রম। কোনো চাপ দিয়ে তাকে ধ্বংস করা যাবে না। সবাই চুপ করে গেল। কেউ রাহাতের চোখের ভেতরের শক্তি টের পেল, কিন্তু তার পরিচয় এখনো কেউ জানল না। মেহেরিন কাঁদতে কাঁদতে রাহাতের হাত ধরল। সে ফিসফিস করে বলল, আমি ভেঙে যাচ্ছি রাহাত, আমি কি করব? রাহাত তার দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল, ভয় পেও না মেহেরিন, খুব শিগগিরই সবাই জানবে আমি কে। অফিসে বসে মেহেরিন একের পর এক ফোন ধরছে। সব ইনভেস্টরই তাদের টাকা তুলে নিচ্ছে। অফিসের পরিবেশ যেন মরুভূমি, কর্মচারীদের চোখে হতাশা। মেহেরিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঠিক তখনই রাহাত তার কাঁধে হাত রাখলো। তার চোখে শান্ত আত্মবিশ্বাস। মেরিন, তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই কোম্পানি পড়ে যাবে না। আরাফাত ভেবেছে তোমার স্বামী একজন সাধারণ ওয়েটার, তাই সে সহজেই তোমাকে ভেঙে ফেলতে পারবে, কিন্তু সে ভুল করছে। মেহেরিন বিস্মিত চোখে তাকালো। তুমি কি করতে যাচ্ছ রাহাত? রাহাতের ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। যা করার সময় হয়েছে, এবার আরাফাতকে দেখাতে হবে আসল খেলা কি। সেই রাতে একটি বড় কর্পোরেট গালায় সবাই জড়ো হলো। দেশের প্রভাবশালী ব্যবসায়ী, ইনভেস্টর আর সাংবাদিকরা উপস্থিত। মঞ্চে আরাফাত দাঁড়িয়ে গর্ব ভরে বলছে, আজ থেকে আমাদের কোম্পানি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির 1 নম্বর নাম হবে, অন্যরা এখানে টিকতে পারবে না। জনতার ভিড় থেকে হঠাৎ রাহাত এগিয়ে এলো। সবাই অবাক হয়ে তাকালো, এই সাধারণ পোশাক পরা ছেলেটা মঞ্চে কেন উঠছে? রাহাত মাইক্রোফোন হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আরাফাত, তুমি মেরিনের কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা করছো, তুমি চাপ দিয়েছো ইনভেস্টরদের, কিন্তু আজ আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার কোম্পানির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে মেরিনের কোম্পানি, আর আমরা প্রমাণ করব সত্যিকারের মান আর স্বপ্ন কখনো টাকার জোরে হার মানে না। সবার মুখে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা ছবি তুলতে শুরু করলো। আরাফাত হেসে উঠল। হ্যাঁ, তুমি একজন ওয়েটার, তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করবে? রাহাত শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি করব, আর সময় প্রমাণ করবে কে আসল বিজয়ী। পরদিন সকালে মেহেরিনের অফিসে এক আশ্চর্য খবর এলো। একটি আন্তর্জাতিক কোম্পানি, গ্লোবাল ভেঞ্চার্স লিমিটেড, মেহেরিনের ব্যবসায় হঠাৎ বড় অঙ্কের ইনভেস্টমেন্ট অফার করেছে। মেহেরিন হতবাক। কিন্তু এরা কেন আমাদের মতো একটি ছোট কোম্পানিতে বিনিয়োগ করবে? রাহাত হালকা হেসে বলল, হয়তো তারা তোমার স্বপ্ন দেখেছে, তোমার যোগ্যতাকে চিনেছে। কেউ জানলো না এই কোম্পানি আসলে রাহাতের আরেকটি পরিচয়, তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের অংশ। সে নিজের নাম গোপন রেখে অন্য পরিচয়ে মেহেরিনের কোম্পানিতে টাকা ঢাললো, যাতে কেউ ভাবতেও না পারে মেহেরিন আসলে বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীর স্ত্রী। ইনভেস্টমেন্ট আসতেই অফিসে নতুন প্রাণ ফিরে এলো। কর্মচারীরা আনন্দে ফেটে পড়ল। সবাই উল্লাস করতে লাগলো। মেহেরিন ভিজে চোখে রাহাতের দিকে তাকালো। আমি জানি না কিভাবে এটা হলো, কিন্তু আজ আমার মনে হচ্ছে কেউ আমাকে ছেড়ে দেয়নি। রাহাত মুচকি হেসে বলল, তুমি শুধু বিশ্বাস রেখো মেহেরিন, এবার আমরা যুদ্ধ শুরু করব। ঢাকার বিলাসবহুল এক 5 তারা হোটেলের বলরুমে আয়োজন করা হয়েছে ফ্যাশন অ্যান্ড বিজনেস এক্সপো 2025। এই অনুষ্ঠানে দেশি বিদেশি বড় বড় কোম্পানি অংশ নিচ্ছে। সবার চোখ এখন দুটো নামের দিকে, আরাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বনাম মেহেরিনের কোম্পানি ড্রিম ওয়েভ। মেহেরিন পাশে দাঁড়িয়ে রাহাতের হাত শক্ত করে ধরে বলল, রাহাত, আমি ভয় পাচ্ছি। আরাফ খুব শক্তিশালী, আমাদের কেউ চেনে না। রাহাত শান্ত স্বরে উত্তর দিল, মনে রেখো, শক্তি আসে ভেতর থেকে, টাকা থেকে নয়। আরাফাত যত বড়ই হোক, সত্যিকারের কাজই মানুষকে জিতিয়ে দেয়। স্টেজে উঠে আরাফাত মাইক্রোফোন হাতে নিল, তার চোখে বিদ্রূপের ঝিলিক। আমি অবাক হই আজকালকার কিছু কোম্পানি দেখে। একজন ওয়েটারকে স্বামী বানিয়ে কেউ যদি ব্যবসা চালাতে চায়, তাহলে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আমি প্রশ্ন তুলতেই পারি। ভিড়ের ভেতরে হাসির রোল পড়ে গেল। সাংবাদিকরা ক্যামেরা ঘুরিয়ে মেহেরিনের মুখের দিকে তাকালো। মেহেরিনের চোখ লাল হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। ঠিক তখনই রাহাত সামনে এগিয়ে এলো।
আরাফাত সাহেব, ওয়েটার হওয়া লজ্জার নয়, লজ্জার হলো অন্যকে হেয় করে নিজের সম্মান বাড়ানোর চেষ্টা করা। এক মুহূর্তের জন্য হলরুম নিস্তব্ধ হয়ে গেল। প্রতিযোগিতার প্রথম রাউন্ড ছিল নতুন ডিজাইনের ফ্যাশন প্রদর্শনী। আরাফাতের কোম্পানি ঝকঝকে গ্ল্যামার্স পোশাক উপস্থাপন করলো। দামি মডেল, ঝলমলে আলোর সবাই হাততালি দিল। তারপর মেহেরিনের পালা এলো, কিন্তু তাদের বাজেট ছিল সীমিত। তারা গ্রাম বাংলার প্রেরণায় তৈরি পোশাক মডেলদের গিয়ে উপস্থাপন করলো, সরল মার্জিত অথচ হৃদয় ছোঁয়া। প্রথমে দর্শক চুপচাপ ছিল, কিন্তু ধীরে ধীরে তারা ফিসফিস করতে লাগলো, অসাধারণ, এটা আলাদা, এত প্রাণবন্ত। অবশেষে হাততালির শব্দ গর্জে উঠল। আরাফাতের চোখে বিরক্তি স্পষ্ট হলো। প্রদর্শনীর পর সাংবাদিকরা রাহাতের দিকে ছুটে এলো। একজন প্রশ্ন করলো, আপনি একজন সাধারণ ওয়েটার, অথচ এভাবে এত বড় ইভেন্টে দাঁড়িয়েছেন, আত্মবিশ্বাস কোথা থেকে পেলেন? রাহাত মুচকি হেসে উত্তর দিল, আত্মবিশ্বাস আসে নিজের ওপর বিশ্বাস থেকে। পেশা মানুষের মর্যাদা ছোট করে না। সেই মুহূর্তে অনেক দর্শকের চোখে রাহাতের প্রতি শ্রদ্ধা জন্মালো। ইভেন্ট শেষে মেহেরিন রাহাতকে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম। আজ আমি বুঝলাম, তুমি শুধু আমার স্বামী নও, আমার সবচেয়ে বড় শক্তি। রাহাত হালকা হেসে উত্তর দিল, এটা শুধু শুরু মেহেরিন, এখনো অনেক পথ বাকি। ঢাকার গুলশানের এক প্রাসাদোপম বাড়ির ভেতরে বসে আছে আরাফাত। চোখে ঠান্ডা বিদ্বেষ, হাতে হুইস্কির গ্লাস। ওয়েটার রাহাত আমাকে চ্যালেঞ্জ করে, আর ওই মেহরিন ভাবছে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেঁচে যাবে। সে তার সহযোগীদের বলল, সব ইনভেস্টরদের বলে দাও, মেহরিনের কোম্পানিতে যদি কেউ টাকা ঢালে তাদেরকে আমাদের গ্রুপ থেকে বাদ দেওয়া হবে, আর তার সাপ্লাই চেইনও বন্ধ করে দাও। ওদের ব্যবসার রাস্তাই বন্ধ হয়ে যাবে। সহযোগীরা মাথা নাড়ল। আরাফাত মনে মনে হাসল। এবার বুঝবে বড় লোকের সঙ্গে যুদ্ধ করার মানে কি। অন্যদিকে রাহাত চুপচাপ সব খবর জানছিল। সে এক কোণে বসে মেহেরিনের অফিসের অবস্থা পর্যবেক্ষণ করছে। মেহেরিন উৎকণ্ঠিত গলায় বলল, রাহাত, তারা আমাদের সাপ্লায়ারদের টাকা দিয়ে ভয় দেখাচ্ছে, সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাহাত ঠোঁটে মুচকি হাসি খেলালো। ওরা খেলা শুরু করছে, এবার আমার পালা। সেই রাতেই রাহাত তার অন্য কোম্পানির সিইওদের সঙ্গে গোপনে বৈঠক করলো। সে নির্দেশ দিল, আরাফাতের কোম্পানিতে হঠাৎ বিশাল অর্ডার দাও। ওরা লোভে পড়ে একসাথে সব রিসোর্স ঢেলে দেবে, তারপর ঠিক সময় অর্ডার বাতিল করে দাও। এতে তাদের কোটি কোটি টাকা লস হবে। সবাই বিস্মিত হয়ে গেল, কিন্তু রাহাতের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যেন সে আগেই জানে ফল কি হবে। কিছুদিনের মধ্যে আরাফাতের কোম্পানির সামনে বিশাল সুযোগ এসে দাঁড়ালো। একটি বিদেশি কোম্পানি, যেটি আসলে রাহাতের ছদ্মবেশী প্রতিষ্ঠান, আরাফাতের কোম্পানির কাছে কোটি টাকার অর্ডার দিল। আরাফাত উল্লাসিত। এই অর্ডার পেলে আমরা দেশের বাইরে আরো বড় নাম হব। সব টাকা ঢেলে দাও, ঝুঁকি নিতে হবে। সে নিজেই সাপ্লায়ারদের টাকা মিটিয়ে দিয়ে দ্রুত কাজ শুরু করলো। তার অফিসে যেন উৎসবের আমেজ। কিন্তু নির্দিষ্ট সময়ে অর্ডার হঠাৎ বাতিল হয়ে গেল, কারণ দেখানো হলো কোয়ালিটি ইস্যু। কোটি কোটি টাকার ক্ষতি হলো একসাথে। ব্যাংক লোন, সাপ্লায়ারদের দেনা সব একসাথে ভেঙে পড়ল। আরাফাত টেবিলের ওপর ঘুষি মারল। না, এটা হতে পারে না, আমাকে কেউ এভাবে হারাতে পারবে না। তার সহযোগীরা মাথা নিচু করে বলল, স্যার, ব্যাংক লোন ক্লোজ করছে, ইনভেস্টারও টাকা তুলে নিয়েছে, কোম্পানি দেউলিয়ার দিকে যাচ্ছে। আরাফাতের কপালে ঘাম জমল। গতকাল পর্যন্ত যে মানুষটা গর্বে আকাশ ছুঁয়েছিল, আজ তার ব্যবসা ভাঙা কাঁচের মতো ভেঙে পড়ছে। অন্যদিকে মেহেরিনের কোম্পানিতে উল্টো চিত্র। নতুন ইনভেস্টমেন্টে কাজ এগোচ্ছে দ্রুত, গ্রাহকদের চাহিদাও বাড়ছে। মেহেরিন অবাক হয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, কেমন করে সম্ভব হলো? আরাফাতের মতো শক্তিশালী কোম্পানি 1 মাসের মধ্যে ধ্বংস হয়ে পড়লো। রাহাত হালকা হেসে বলল, যারা অন্যকে ফাঁদে ফেলার চেষ্টা করে তারা একদিন সেই ফাঁদে আটকে যায়। মেহেরিন চোখে জল নিয়ে বলল, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার রক্ষাকর্তা।
রাহাত তার হাত ধরে শান্ত গলায় বলল, এটা শুধু শুরু মেহরিন, আসল যুদ্ধ এখনো বাকি। আরাফাতের অফিস এখন নিস্তব্ধ। একসময় যেখানে হাসি উল্লাস কর্মচাঞ্চল্যে ভরে থাকতো, এখন শুধু শূন্য চেয়ার আর ফাঁকা ডেস্ক। সাপ্লায়াররা টাকা চাইছে, ব্যাংক নোটিশ পাঠাচ্ছে, ইনভেস্টররা মামলা করার হুমকি দিচ্ছে। আরাফাত টেবিলে মাথা রেখে বসে আছে, মাথার চুল এলোমেলো, চোখ লাল। এটা কিভাবে সম্ভব হলো? আমি এত শক্তিশালী ছিলাম, এক নিমেষে সব শেষ। হঠাৎ সে মনে মনে একটা প্রশ্ন ছুড়ল। এই খেলাটা শুরু হলো কবে থেকে? সেই দিন থেকে যেদিন রাহাত আমাকে চ্যালেঞ্জ করেছিল। আরাফাত তার সহযোগীদের ডেকে বলল, তোমরা খুঁজে বের করো রাহাত আসলে কে। একজন সাধারণ ওয়েটার এভাবে আমার মতো সাম্রাজ্য ধ্বংস করতে পারে না, এর পেছনে কিছু আছে। সহযোগী ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল, স্যার, আমরা কিছু তথ্য জোগাড় করেছি। শুনেছি গ্লোবাল ভেঞ্চার্স এলটিডি নামের যে কোম্পানি আপনার অর্ডার বাতিল করেছে, তার মালিকানা লুকানো আছে, কিন্তু সেই কোম্পানির সঙ্গে রাহাতের যোগাযোগ আছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আরাফাতের চোখ বড় হয়ে গেল। মানে ওই ওয়েটারের সঙ্গে একটা বহুজাতিক কোম্পানির সম্পর্ক? সে চুপ করে কিছুক্ষণ ভাবলো, তারপর দাঁত চেপে বলল, না, এখানে নিশ্চয়ই বড় কিছু লুকানো আছে। আমি যেভাবেই হোক রাহাতের আসল পরিচয় বের করব। অন্যদিকে মেহরিনের কোম্পানি দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। তাদের নতুন কালেকশন বাজারে দারুণ সাড়া ফেলেছে। সংবাদ মাধ্যমে শিরোনাম ড্রিম ওয়েভ, নতুন শক্তি নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। অফিসে সবাই উচ্ছ্বসিত। মেহরিন চেয়ারে বসে হেসে বলল, আমি কখনো ভাবতে পারিনি এত দূর আসতে পারবো। রাহাত মুচকি হেসে উত্তর দিল, তুমি পারবে, কারণ তোমার ভেতরে আগুন আছে। মেহরিন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমাকে সবসময় বাঁচিয়ে দাও, কিন্তু তোমার ভেতরে একটা রহস্য আছে রাহাত। আমি জানি না তুমি কে, কিন্তু আমি অনুভব করি তুমি সাধারণ কেউ নও। রাহাত নীরব রইল, কেবল চোখে হালকা হাসি খেলে গেল। এক সন্ধ্যায় আরাফাত এক গোপন সূত্রে খবর পেল যে 5 তারা হোটেলে রাহাত ওয়েটারের কাজ করত। আসলে সেই হোটেলের মালিক একজন অজ্ঞাত ব্যবসায়ী। মালিকের নাম কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু হোটেলের কর্মচারীরা বলে মালিক মাঝে মাঝে সাধারণ কর্মচারীর ছদ্মবেশে এসে কাজ করে। আরাফাতের বুক ধড়ফড় করতে লাগলো। তাহলে সেই মালিকই কি রাহাত? তার কণ্ঠে ভয় মিশ্রিত বিস্ময়, কারণ যদি এটা সত্যি হয় তবে রাহাত শুধু একজন সাধারণ ওয়েটার নয়, বরং দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। রাতের আধারে রাহাত একা বসে আছে হোটেলের ছাদে। চোখের সামনে শহরের আলো ঝলমল করছে, তার ঠোঁটে রহস্যময় হাসি। আরাফাত, খেলা তো এখনো শুরু হলো। তুমি শুধু আমার নাম জানো না, যেদিন জানবে সেদিন বুঝবে তুমি কাকে চ্যালেঞ্জ করেছিলে। আরাফাতের চোখের নিচে কালি জমে গেছে। টানা কয়েকদিন ধরে সে শুধু এক কাজ করছে, রাহাতের অতীত খুঁজে বের করা। হঠাৎ তার সহযোগী এসে ফাইলের গাদা টেবিলে রাখলো। স্যার, আমরা কিছু তথ্য পেয়েছি। রাহাত 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, মেধাবী ছাত্র ছিল, কিন্তু হঠাৎ গায়েব হয়ে যায়। আর এরপর থেকে তার কোনো রেকর্ড নেই। তবে আরাফাত ফাইল খুলল, একটা ছবি, রাহাতের তরুণ বয়সের ছবি, আর পাশে লেখা স্কলারশিপ হোল্ডার, ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম, লন্ডন। আরাফাতের চোখ বড় হয়ে গেল। মানে এই ছেলেটা শুধু সাধারণ কেউ নয়, বিদেশে পড়াশোনা করেছে। আরাফাতের সন্দেহ আরো গাঢ় হলো। সে একদিন গোপনে সেই নামকরা হোটেলে গেল, যেখানে রাহাত আগে ওয়েটারের কাজ করত। হোটেলের পুরনো কর্মচারীদের সঙ্গে গল্প করতে করতে একদিন একজন বৃদ্ধ স্টাফ তাকে বলল, বাবা, এই হোটেলটা যেমনটা দেখো আসলে তেমন নয়। মালিক কখনো সামনে আসে না, মাঝে মাঝে ছদ্মবেশে এসে নিজের লোকদের সঙ্গে মিশে থাকে। আরাফাতের শরীর কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কি মালিককে কখনো দেখেছেন? বৃদ্ধ কর্মচারী রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, হয়তো দেখেছি, হয়তো না। তবে একটা কথা জানি, মালিকের চোখে অন্যরকম দীপ্তি আছে,
যেদিন চাইবেন সেই দিনই চিনে নেবেন। আরাফাতের বুক ধড়ফড় করতে লাগলো। সে মনে মনে বলল। না, এটা রাহাতই, আমি নিশ্চিত। অন্যদিকে মেহেরিনও রাহাতকে নিয়ে দ্বিধায় পড়েছে। একদিন অফিসে বসে সে রাহাতকে জিজ্ঞেস করলো, রাহাত, আমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি তুমি আসলে কে? সবাই বলে তুমি এক সময় সাধারণ ওয়েটার ছিলে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে সাধারণ মনে হতে দেয় না। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? রাহাত মুচকি হেসে উত্তর দিল, কিছু সত্য আছে যা সময়ের আগে জানা উচিত নয়। যখন সঠিক সময় আসবে তুমি সব জানতে পারবে মেহেরিন। মেহেরিনের চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, আমি শুধু চাই না তোমাকে হারাতে। রাহাত তার হাত শক্ত করে ধরল। আমাকে কেউ আলাদা করতে পারবে না তোমার কাছ থেকে। রাতে নিজের অফিসে বসে আরাফাত এক পরিকল্পনা করলো। সে নিজেকে বলল, যদি রাহাত আসলেই ওই হোটেলের মালিক হয়, তবে তার আসল কাগজপত্র কোথাও না কোথাও আছে। আমি সেটা খুঁজে বের করব, আর যেদিন প্রমাণ পাবো সেদিন সবার সামনে তার মুখোশ খুলে দেব। সে একদল হ্যাকার ভাড়া করলো, যারা রাহাতের ব্যাংক ট্রানজ্যাকশন আর বিদেশি ইনভেস্টমেন্ট ট্র্যাক করতে শুরু করলো। ফল আসতে বেশি দেরি হলো না। ফাইলে উঠে এলো এক চাঞ্চল্যকর নাম, রেহমান গ্রুপ অফ কোম্পানিজ, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। সেখানে সিইও হিসেবে রেজিস্টার্ড একজনের নাম রাহাত রহমান। আরাফাত টেবিলে হাত চাপড়ে উঠল। এবার তো নিশ্চিত ওই ওয়েটারই আসলে দেশের অন্যতম ধনী ব্যবসায়ী। হাসি আর ক্রোধে মিশ্রিত কণ্ঠে আরাফাত ফিসফিস করে বলল, রাহাত, তুমি যতই মুখোশ পরে থাকো, এবার আমি সবার সামনে তোমার আসল পরিচয় ফাঁস করব, তোমার সাম্রাজ্য ভেঙে ফেলবো। অন্যদিকে হোটেলের ছাদে দাঁড়িয়ে রাহাত শহরের আলো দেখে নিজের মনে বলল, আরাফাত, তুমি যতই খোঁজ করো না কেন, মুখোশ খোলার সময়টা আমিই ঠিক করব। ঢাকার সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ন্যাশনাল বিজনেস সামিট। দেশের প্রভাবশালী ব্যবসায়ী, মন্ত্রী, বিদেশি ডেলিগেটরা সবাই উপস্থিত। সবার চোখ এখন দুইজনের দিকে, আরাফাত ও মেহেরিন। স্টেজে উঠে আরাফাত হঠাৎ মাইক্রোফোন হাতে নিল, তার চোখে বিদ্রুপ। আজ আমি আপনাদের সামনে একটা সত্য প্রকাশ করতে চাই। যাকে আপনারা একজন ব্যবসায়ীর স্বামী হিসেবে দেখছেন, সে আসলে একজন সাধারণ ওয়েটার। তার নাম রাহাত। আমি প্রমাণ দিতে পারবো। হল রুমে গুঞ্জন শুরু হলো। সবাই অবাক হয়ে রাহাতের দিকে তাকালো। ক্যামেরার ফ্ল্যাশে ভরে গেল চারদিক। মেহেরিন কেঁপে উঠল, কিন্তু শক্ত গলায় বলল, একজন ওয়েটার হওয়া অপরাধ নয় আরাফাত। তুমি মানুষের পেশাকে হেয় করার চেষ্টা করছো। আরাফাত ব্যঙ্গ করে হাসল। না, এটা শুধু পেশার প্রশ্ন নয়। আমি প্রমাণ করতে চাই তোমার স্বামী তোমাকে ব্যবহার করছে। সে ফাইলের একটি কপি বের করলো, যেখানে কিছু ছবি আর নথি, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নথিগুলো অসম্পূর্ণ। কোনো কাগজেই রাহাতের আসল পরিচয় প্রমাণের মতো কিছু নেই। আরাফাত থতমত খেয়ে গেল। কেউ ফিসফিস করে বলল ওর কাছে আসল প্রমাণই নেই। রাহাত শান্তভাবে মাইক্রোফোন হাতে নিল। আজ সবাই শুনুক, আমি ওয়েটার হিসেবে কাজ করছি, তাতে কোনো লজ্জা নেই। প্রতিটি কাজই সম্মানের, যদি সেটা সততার সঙ্গে করা হয়। কিন্তু আমার জীবনের আসল পরিচয় কখনো কারোর সামনে প্রকাশ করার প্রয়োজন পড়েনি, কারণ আমার পরিচয় আমার কর্মেই। হলরুম করতালিতে গর্জে উঠল। আরাফাত দাঁত চেপে রাগে কাঁপতে লাগলো। কনফারেন্স শেষে মেহেরিন বাসায় ফিরতেই তার পরিবার তাকে ঘিরে ধরল। মেহেরিনের মা ক্ষুব্ধ স্বরে বলল, মেহেরিন, তুমি এখন বড় ব্যবসায়ী, দেশের নামকরা মিডিয়াতে তোমার নাম উঠছে। তোমার স্বামী একজন ওয়েটার, এটা তোমার মান সম্মান নষ্ট করছে। বাবা কঠিন গলায় বললেন, তুমি আমাদের পরিবারকে লজ্জায় ফেলেছ। তুমি চাইলে আজই তাকে ডিভোর্স দিতে পারো। তোমার মতে একজন সফল ব্যবসায়ীর পাশে রাহাত মানায় না। মেহেরিনের চোখে জল চলে এলো। সে দৃঢ় গলায় বলল, আপনারা আমার সাফল্য দেখেন, কিন্তু ভুলে যাচ্ছেন আমি একা কিছুই করতে পারতাম না। রাহাত আমার পাশে আছে বলেই আমি আজ এত দূর এসেছি। আমি তাকে কোনোদিন ছেড়ে দেব না। মা রেগে চিৎকার করলেন, তুমি বুঝছো না সমাজ কি বলবে? সবাই বলছে তুমি এক
ওয়েটারের স্ত্রী। মেহেরিন চুপ করে মাথা নিচু করলো, কিন্তু তার কণ্ঠে অটল দৃঢ়তা। সমাজের কথার চেয়ে আমার কাছে রাহাতের গুরুত্ব বেশি। রাত গভীর। রাহাত বারান্দায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। মেহেরিন এসে পাশে বসলো। রাহাত, পরিবার আমাকে চাপ দিচ্ছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। রাহাত তার হাত ধরে মুচকি হেসে বলল, তুমি ভয় পেও না। তারা আজ আমাকে একজন ওয়েটার হিসেবে দেখে, কিন্তু খুব শিগগিরই সবাই আমার আসল পরিচয় জানতে পারবে। মেহেরিনের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব রাহাত। সকালের নাস্তার টেবিলে অস্বস্তিকর পরিবেশ। মেহেরিনের বাবা সংবাদপত্র হাতে বসে আছেন, আর তার মা বিরক্ত মুখে মেয়েকে দেখছেন। মা গম্ভীর কণ্ঠে বললেন, মেহরিন, তোমার জেদ আমাদের পরিবারকে ধ্বংস করবে। রাহাত তোমার জন্য মানানসই নয়। তুমি চাইলে এখনো বাঁচতে পারো। বাবা কাগজ ছুঁড়ে দিয়ে বললেন, দেখো, আজকের খবর পত্রিকায় লেখা হয়েছে বড় ব্যবসায়ীর মেয়ের স্বামী আসলে একটা ওয়েটার। এভাবে আমাদের নাম মাটিতে মিশে যাচ্ছে। আপু, তুমি যদি রাহাতকে ডিভোর্স না দাও, তবে আমরাই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। মেহেরিন ভেতরে কেঁপে উঠল, তবু মাথা নত করল না। সে শান্ত গলায় বলল, আপনারা চাইলে সম্পর্ক ছিন্ন করুন, কিন্তু আমি আমার স্বামীকে কোনো দিন ছেড়ে দেব না। তার মা চিৎকার করে উঠলেন, তুমি আমাদের মুখে কালিমা মেখে চলেছ। মেহেরিন চুপচাপ উঠে নিজের রুমে চলে গেল। এদিকে আরাফাত থেমে নেই। সে মিডিয়ার কয়েকজন সাংবাদিককে টাকা দিয়ে রাহাত সম্পর্কে ভুয়ো খবর ছড়াতে শুরু করলো। রাহাত নাকি মেহেরিনের টাকার লোভে বিয়ে করেছে তাকে। তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে আসলে এক প্রতারক। একটা টিভি টক শোতে আরাফাত গিয়ে বলল, দেশের এত বড় একটি কোম্পানি যদি একজন ওয়েটারের হাতে যায়, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য লজ্জাজনক। এই বক্তব্যে অনেকেই হাসাহাসি করলো, আবার কেউ কেউ সন্দেহও করতে লাগলো। অফিসে বসে মেহেরিন কাগজপত্র দেখছিল, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। তার সহকারী জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনি ভালো আছেন? মেহেরিন নিঃশ্বাস ফেলে বলল, সবার চাপ যেন আমার বুক চেপে ধরছে, কিন্তু আমি রাহাতকে ছাড়তে পারবো না। সহকারী চুপ করে মাথা নাড়ল। সেদিন রাতে রাহাত মেহেরিনের চোখের জল দেখে বলল, শোনো, তারা যতই চাপ দিক না কেন, তুমি ভেঙে পড়ো না। আমি তোমার পাশে আছি। খুব শিগগিরই তাদেরকে দেখিয়ে দেবো আমি কে। শুধু আরেকটু ধৈর্য রেখো। মেহেরিন তার বুকে মুখ লুকিয়ে বলল, আমি শুধু ভয় পাই, যদি তুমি আমাকে ছেড়ে যাও। রাহাত হেসে উত্তর দিল, আমি তোমাকে ছেড়ে যেতে জন্মাইনি, তুমি আমার শক্তি। রাহাত চুপচাপ ফোন হাতে নিয়ে একটা কল করলো। ওপাশে এক গম্ভীর কণ্ঠস্বর, সব প্রস্তুত? রাহাতের ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। হ্যাঁ, সময় হয়েছে সত্য প্রকাশ করার। মেহেরিনের বাবা মা আবার অফিসে হাজির। মায়ের মুখে রাগ, চোখে অশ্রু। মেহরিন, তুমি যদি আজও রাহাতকে ছেড়ে দাও না, তবে পুরো পরিবার তোমাকে বিচ্ছিন্ন করবে। আমাদের নাম সম্মানই গুরুত্বপূর্ণ। বাবা কণ্ঠ কাঁপিয়ে বললেন, তুমি আমাদের জিদ দেখিয়ে পরিবারকে লজ্জায় ফেলে দিচ্ছ। তুমি এখন দেশের নামকরা ব্যবসায়ী। তুমি কি সত্যিই একজন ওয়েটারের সাথে থাকতে চাও? আপু, আমাদের কথা শোনো, এটা শেষ সুযোগ। মেহেরিন শান্ত চোখে তাকিয়ে বলল, আপনারা চাইলে আমাকে বিচ্ছিন্ন করতে পারেন, কিন্তু আমি আমার স্বামীকে কখনো ছাড়ব না। রাহাত আমার জীবন আর আমার শক্তি। আমার কাছে সে সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিবার শোকাহত, কিন্তু মেহেরিনের অটল মনোবল তাদের সামনেও অটল। রাতের অন্ধকারে রাহাত হোটেলের ছাদে বসে ফোনে কথা বলছে। সবকিছু ঠিক আছে, সময় এসেছে। আমি ধীরে ধীরে সবাইকে দেখাবো আমি শুধু ওয়েটার নই, আমি যে কোম্পানি চালাই আর হোটেল সেটা আমারই। আরাফাতের মতো মানুষও একদিন বুঝবে। মেহেরিন পাশে বসে হাত ধরে বলল, আমি শুধু চাই না তুমি আমার কাছে থাকো, আমি চাই তুমি সব সময় আমার পাশে থেকো। রাহাত মুচকি হেসে বলল,
আমি কখনো চলে যাব না মেহরিন। তারা যতই চাপ দিক না কেন, আমরা একসাথেই সব পারবো। আরাফাত ধীরে ধীরে রাহাতের আসল পরিচয় খুঁজতে থাকে, কিন্তু প্রতিবার সে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাহাতের বুদ্ধি আর কৌশল তাকে ব্যর্থ করে দেয়। একটি গোপন সংবাদ, ওই হোটেল এবং গ্লোবাল ভেঞ্চার্স লিমিটেড উভয়ই রাহাতের মালিকানায়। তিনি সাধারণ ওয়েটারের ছদ্মবেশে সবাইকে বিভ্রান্ত করেছেন। আরাফাতের ক্রোধে চোখ লাল। তবে এবার আমি দেখাবো, আমি প্রমাণ করব। কিন্তু রাহাত শুধু একটি রহস্যময় হাসি খেলে সময় এসেছে আরাফাত, কিন্তু মুখোশ করবে আমার নিয়ন্ত্রণে, তোমার নয়। পরিবারের চাপ, আরাফাতের ষড়যন্ত্র, সবকিছু মেহেরিনের সামনে। সে রাহাতের হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল, আমি কখনো তোমাকে ছাড়বো না। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার শক্তি। তারা চাইলে চেষ্টা করতে পারে, কিন্তু আমি হারবো না। রাহাত তার কপালে চুমু দিয়ে বলল, আমাদের সময় আসছে, খুব শিগগিরই সবাই জানবে সত্যি কেই। রাতের আকাশে তারা দুজন একসাথে ছাদে বসে আছে। শহরের আলো ঝলমল করছে নিচে। মেহেরিনের চোখে অশ্রু আর মুখে অটল দৃঢ়তা। রাহাতের চোখে হাসি আর মনোবল অটুট। যেন বলা যায় যে কোনো চাপ, যে কোনো ষড়যন্ত্র সত্যিকারের প্রেম ও বিশ্বাসে সবকিছু জিতিয়ে দেয়। ঢাকার সবচেয়ে বড় আন্তর্জাতিক হোটেলের কনফারেন্স হলে আয়োজিত হলো ন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস 2025। দেশের ব্যবসায়ী সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বেস্ট এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার। সবার নজর এখন রাহাত ও মেহেরিনের দিকে। মেহেরিনের বাবা মা চুপচাপ বসে আছেন। আজকের দিনটা তাদের জন্য এক চ্যালেঞ্জ, যেখানে তাদের বিশ্বাস ঠিক হয়েছে কিনা সেটা পরীক্ষায় উঠছে। আরাফাত মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলো, আজ আমি আপনাদের সামনে সত্য প্রকাশ করতে চাই। যাকে সবাই বড় ব্যবসায়ী মনে করছেন, সে বাস্তবে একজন সাধারণ ওয়েটার। আমি প্রমাণ দিতে পারি যে তার পরিচয় ভুয়া। সবার চোখ রাহাতের দিকে। ক্যামেরার ফ্ল্যাশে রাহাত শান্তভাবে দাঁড়িয়ে আছেন। মেহেরিন পাশ থেকে তার হাত ধরে বলল, চুপ করো আরাফাত, আজকের সত্য আমি নিজে দেখব। রাহাত মাইক্রোফোন নিলেন, দৃঢ় কণ্ঠে বললেন, সবাই শোনো, যিনি আজ আমার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছেন তিনি আরাফাত। আমি একজন ওয়েটার হিসেবে কাজ করেছি, এটা লজ্জা নয়। কিন্তু আমি শুধু একজন ওয়েটার নই, আমি রেহমান গ্রুপ অফ কোম্পানিসের এবং এই হোটেলের মালিক। পেছনে স্ক্রিনে হঠাৎ সব নথি, ব্যাংক চেক, কোম্পানির মালিকানার কাগজপত্র দেখানো হলো। সবার চোখ বড় হয়ে গেল। আমি দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কাজ করেছি, এই হোটেল আমারই। আমি সবাইকে ছদ্মবেশে দেখিয়েছি, কারণ শক্তি কখনো অহংকারে প্রকাশ পায় না। হলরুম নিস্তব্ধ হয়ে গেল। কেউ কল্পনাও করতে পারছিল না যে ওয়েটারের ছদ্মবেশের আড়ালে এমন শক্তিশালী পরিচয় লুকানো ছিল। মেহেরিনের মা কণ্ঠ কাঁপিয়ে বললেন, আমরা ভুল করেছি, আমরা তাকে বুঝতে পারিনি। বাবা মাথা নত করে বললেন, মেহরিন, আমরা তোমার সামনে দুঃখ প্রকাশ করছি, আমরা ভুল করেছি। মেহরিন রাহাতের দিকে তাকিয়ে হাসি খেলে বলল, দেখো, আমি জানতাম তুমি আমার পাশে থাকো, আর এখন সবাই জানলো তুমি শুধু ওয়েটার নও, তুমি আমার জীবনের শক্তি। আরাফাত হতবাক। এটা সম্ভব নয়, ওয়েটার। কিন্তু হলরুমে সবাই ফিসফিস করছে, কি দুর্দান্ত ছদ্মবেশে শক্তি। আরাফাত চুপচাপ পেছনের দিকে সরে গেল। সেই রাত থেকে আর সে দেশের ব্যবসায়ী সমাজে কোনো শক্তি রাখতে পারল না। শেষ দৃশ্যে রাহাত ও মেহেরিন একসাথে হোটেলের ছাদে দাঁড়িয়ে আছেন। শহরের আলো ঝলমল করছে নিচে। মেহেরিন রাহাতকে জড়িয়ে ধরল। আমি সব সময় জানতাম তুমি আমার জন্য বিশেষ, আজ সবাই জানলো। আমি গর্বিত তোমার উপর। প্রথমে আমি তোমাকে বিয়ে করেছিলাম একটা চুক্তিতে, আর এখন আমি তোমাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে পেয়ে আমি সত্যিই ধন্য। রাহাত মুচকি হেসে বলল, আমি শুধু তোমার স্বামী নই, আমি তোমার রক্ষাকর্তা। আর কোনো ফাঁদ বা ষড়যন্ত্র আমাদের সেট করতে পারবে না। শহরের আলো আর তাদের হাসি একত্রে ঝলমল করছে। সত্যি, প্রেম ও বিশ্বাস সবসময় জয়ী হয়। কয়েকদিন পর সুমি রাহাতের অফিসের সামনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিল। হাওয়া বাতাসে তার চুল উড়ছে।
চোখে অশ্রু জমে আছে। সে জানে আজকের দিন তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে, কিন্তু ভয় এবং অনিশ্চয়তা এতটাই গভীর যে পা এগোতে দ্বিধা করছে। সোমবারের সকাল, ঢাকার ব্যস্ততম রাস্তায় ভিড়, কিন্তু সুমির কাছে যেন সব থেমে গেছে। তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে কারণ সে বড়লোকের একটি মেয়েকে বিয়ে করেছে। 5 বছরের সম্পর্ক, অনেক স্বপ্ন, সবই এক ধাক্কায় ভেঙে গেছে। তার চোখে কান্নার ঝাপটা, বুক ভেঙে যাওয়া। সে কখনো ভেবেও মনে করেনি যে প্রেম এবং বিশ্বাস এমন ভাবে ভেঙে যাবে। সুমি মৃদু হেঁটে রাহাতের কোম্পানির প্রধান অফিসের দরজার দিকে এগোয়। ভেতরে ঢুকেই রিসেপশনিস্টের দিকে তাকিয়ে বলল, ভদ্র মহোদয়, আমি চাকরির জন্য আবেদন করতে এসেছি। আমার নাম সুমি। আমার জীবনে এখন আর কেউ নেই। আমার স্বামী আমাকে ছেড়ে গেছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। রিসেপশনিস্ট প্রথমে কিছুটা অবাক, কিন্তু মৃদু হাসি দিয়ে বলল, ঠিক আছে, দয়া করে অপেক্ষা করুন, স্যার একটু পর আসবেন। কয়েক মিনিটের মধ্যে রাহাত নিজে অফিস থেকে বেরিয়ে আসলেন। সুমি তাকিয়ে থাকলো, তার চোখে স্বল্প আত্মবিশ্বাস, মুখে হতাশা। রাহাত প্রথমে তার পরিস্থিতি বুঝতে পারছিলেন। একদিকে তার স্বামীর সাথে বিচ্ছেদ, আর একদিকে নতুন জীবন শুরু করার চ্যালেঞ্জ। রাহাত স্বাভাবিকভাবে শান্ত কণ্ঠে বললেন, তুমি এখানে চাকরির জন্য এসেছো সুমি? তুমি আমাদের অফিসের কাজ সম্পর্কে কিছু জানো কি? স্যার, আমি জানি না বড় পদে কাজ করতে পারবো কিনা। আমি শুধু চাই নিজের পায়ে দাঁড়াতে। কেন, ছোটখাটো চাকরিও আমি করতে পারি। আমি আমার জীবনে আর কারো ওপর নির্ভর করতে চাই না। রাহাত কিছুক্ষণ চুপ থাকলেন। তার মনের ভেতর একটা দ্বিধা কাজ করছিল। আমার কি তাকে সুযোগ দেওয়া উচিত? সে তো নিজের জীবনের ব্যর্থতার কারণে সাহায্য চাইছে। কেউ যেন ভুল বোঝে না। মানবিক সহানুভূতি দেখানো জীবনের একটা বড় দায়িত্ব। সে যদি সত্যি খারাপ মানুষ না হয়, তাকে সাহায্য করা উচিত। এই মুহূর্তে মেহেরিন হেসে রাহাতের পাশে এলো। রাহাত, দেখো না, সে সত্যিই সাহায্যের প্রয়োজন। তার চোখে তুমি বুঝতে পারবে সে এখন সম্পূর্ণ অসহায়। ছোটোখাটো হলেও তাকে একটি সুযোগ দাও। আমরা দেখি সে কি সঠিকভাবে কাজ করতে পারে। রাহাত গভীর শ্বাস নিলেন। মেহেরিনের কথা তার হৃদয়ে ঢুকলো। সে জানে মেহেরিন সবসময় সঠিক। ঠিক আছে সুমি, আমি তোমাকে ছোট একটা পদে সুযোগ দিচ্ছি। এটা তোমার জন্য প্রথম ধাপ হবে নিজের পায়ে দাঁড়ানোর। তোমাকে সঠিকভাবে কাজ শেখানো হবে এবং আমি আশা করি তুমি এই সুযোগটা মেনে নেবে। সুমি কৃতজ্ঞ চোখে তাকালো, চোখে অশ্রু, কিন্তু সেই সাথে আশা। ধন্যবাদ স্যার। আমি প্রমাণ করব যে আমি এই সুযোগকে মর্যাদা দিতে জানি। এই অফিসেই আমরা বিশ্বাস এবং নিষ্ঠাকে সবচেয়ে বড় মূল্য দিই। তোমাকে শেখানো হবে, সাহায্য করা হবে, কিন্তু নিজের দায়িত্বও নিতে হবে। আমি তোমার পাশে থাকবো সুমি। আমরা দেখাবো কেউ ভেঙে যেতে পারলে নয়, নিজেকে তুলে দাঁড়াতে পারলে বড় হতে পারে। সুমি অবাক হলেও কিছুটা শক্তি পায়। সে রাহাত এবং মেহেরিনের চোখে দৃঢ়তা এবং দয়া দেখতে পাচ্ছিল। তার মনে হলো এই অফিস শুধু চাকরির জায়গা নয়, বরং নতুন জীবন শুরু করার নতুন এক সুযোগ। সুমি অফিসের ভেতরে প্রবেশ করলো। রিসেপশনিস্ট তাকে অফিস ট্যুর করালো, পরিচিত করালো সহকর্মীদের সাথে। সুমি প্রথমে কিছুটা লাজুক, তবে রাহাত এবং মেহেরিনের উৎসাহ তাকে আত্মবিশ্বাসী করে তুলল। দেখো, এটি তোমার নতুন জীবন, তুমি নিজেকে প্রমাণ করবে। সুমি ছোটখাটো কাজ শুরু করলো, ডকুমেন্ট যাচাই, অফিসের সাধারণ সহায়ক কাজ। প্রতিটি কাজের সাথে তার দক্ষতা বাড়ছে। রাহাত মাঝে মাঝে দেখছিলেন এবং প্রয়োজন হলে পরামর্শ দিচ্ছিলেন। সুমি, মনে রেখো, যে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারলে সত্যিই বড় হয়। এখানে তুমি শুধু কাজ শেখাচ্ছ, বরং নিজের জীবনের শক্তিও তৈরি করবে। দিনের শেষে সুমি তার ডেস্কে বসে নোটবুক খুলে লিখছে। আজ থেকে নতুন জীবন শুরু। আমি এর কোনো মানুষের ওপর নির্ভর করব না। নিজের পায়ে দাঁড়াবো। রাহাত এবং মেহেরিনের বিশেষ আমাকে শক্তি দিয়েছে। রাতের আলো ভেতরে পড়ছে। সুমি জানে আর কেউ তার জীবন কেটে দিতে পারবে না। সে নিজের পায়ে দাঁড়াবে, ধীরে ধীরে উন্নতি করবে এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে। রাহাত এবং মেহেরিন একদিকে বসে দেখছিলেন। মেহেরিন হেসে বলল, দেখলে রাহাত, কেউ যদি সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয় আমরা সাহায্য করেছি। আমাদের ব্যবসায়িক জয় ছাড়া
মানবিক জয়ও গুরুত্বপূর্ণ। ঠিক বলেছো মেরিন, আমরা শুধু আমাদের ব্যবসায় জিতিনি, আমরা অন্যকে তার জীবন ঠিক করার সুযোগ দিয়েছি। এটা সবচেয়ে বড় জয়। সুমি এবার নিজের ডেস্কে বসে ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। চোখে অশ্রু কিন্তু মুখে দৃঢ়তা। সে জানে আজ থেকে সে আর ভীত নয়, নতুন জীবন শুরু হয়েছে। শহরের আলো বাইরে ঝলমল করছে, অফিসের ভেতরে শান্তি। রাহাত, মেহেরিন এবং সুমি তিনজনই তাদের নিজস্বভাবে বিজয়ী। সত্যিকারের শক্তি টাকা, পেশা বা অবস্থানে নয়, শক্তি হলো মানবিক সহানুভূতি, বিশ্বাস এবং নিজের পায়ে দাঁড়ানোর সাহস।